নমস্কার, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশেষ লাইভ ফোনের অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভে চলে এসেছি, সরাসরি আপনারা কথা বলতে পারছেন। আপনাদের শরীর স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন জিজ্ঞাসা থাকলে কিভাবে একটা আলোচনার মাধ্যমে কিভাবে একটা সলিউশন পাওয়া যায় এবং সেটাই আপনারা পাচ্ছেন এবং সেইভাবে কিন্তু আমাদের পথ চলা। তখন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার সেই গ্রুপ অফ ডক্টরসরা কিন্তু সেইভাবেই তারা কাজ করছেন এবং মানুষ ভালো আছেন, সুস্থ আছেন, সবল আছেন, সতেজ আছেন। সুস্থতা আমাদের ভীষণ প্রয়োজন। আমাদের মানে কি বলবো, যে কোনো সুস্থতা এবং রোগমুক্ত জীবন যখন আমাদের থাকে তখন কিন্তু আমাদের যে কোনো কাজেই কিন্তু আমরা মনোনিবেশ করতে পারি, যে কোনো কাজেই কিন্তু আমরা মন দিতে পারি, মন প্রাণ সব দিতে পারি। কিন্তু ওই যে শরীরে যখন আমাদের বিভিন্ন রোগ বা ব্যাধি চলে আসে তখন কিন্তু আমরা সেটা নিয়ে ব্যস্ত থাকি, তাই কোনো কাজে আমরা মনোনিবেশ করতে পারি না। কিন্তু একেবারেই নয়, আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে পৌঁছে দেওয়া, যেটা কিন্তু আপনারা ভীষণভাবে সতর্ক হচ্ছেন, সজাগ হচ্ছেন এবং যেটাকে বলে অ্যাওয়ারনেস। আমরা রোগ সম্পর্কে আগে থেকে আপনাদের জানিয়ে দেওয়া হচ্ছে যে এই রোগ আপনার শরীরে কোনোভাবে যদি আপনি ফিল করেন বা সিমটম দেখতে পান, বুঝতে পারেন, তাহলে তৎক্ষণাৎ আমার মনে হয় ডক্টরের পরামর্শটা ভীষণ ইম্পর্টেন্ট। আর তার জন্যে কিন্তু আপনাদের কাছে আমরা প্রত্যেক দিন বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করি, রোগ সম্পর্কিত বিভিন্ন আলোচনা আমাদের থাকে এবং সেটা ক্লিয়ারলি আপনারা অনেকটাই বুঝতে পাচ্ছেন এবং বুঝে আপনারাও সুন্দরভাবে রোগমুক্ত জীবনটাকে কিভাবে পাওয়া যায় সেটাই কিন্তু সেই আস্থা ভরসা নিয়ে অধীর আগ্রহে বসে থাকেন এই অনুষ্ঠানের জন্য। আজও কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক এবং মেডিকেল কনসালটেন্ট ডক্টর এস ভাদুরী। আপনারা জানেন যে আমাদের আয়ুর্বেদ চিকিৎসা যে একটা বহু প্রাচীন চিকিৎসা, সেটা নিয়েই আমাদের কিন্তু পথ চলা। ডাক্তারবাবুরা সেইভাবে কিন্তু আপনাদের নানানভাবে গাইডলাইন্সগুলো দিচ্ছেন। এখন আয়ুর্বেদ চিকিৎসা আপনারা জানেন যেটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, যার কোনো কেমিক্যালস দ্বারা তৈরি হয় না, অর্থাৎ রাসায়নিক পদার্থ মিশ্রিত নয় এবং বিনা অপারেশনে কিন্তু আপনি একটা সুস্থতা পাচ্ছেন, সুস্থ সবল সতেজ জীবন। এবং তারা শুধুমাত্র কলকাতার মধ্যে সীমাবদ্ধ না, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ বিভিন্ন জেলা এবং বিদেশের বুকেও কিন্তু আয়ুর্বেদ চিকিৎসাকে ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। আজকে কিন্তু আমাদের সেই একটি টপিক তো রাখবোই, কিন্তু আপনারা বিভিন্ন আলোচনা রাখতেই পারেন। আজকে আমাদের একটু পেটের সমস্যা নিয়ে আলোচনা রাখছি, আইবিএস, এবং এইটা খুব একটি মানুষের কাছে খুব একটা কমন রোগ। তখন পেটের সমস্যা মানেই কিন্তু প্রতিদিনকার আমরা প্রাত্যহিক জীবনের একটা সঙ্গী হয়ে থাকে। তারপরে আমরা বাইরে থেকে একটু ওষুধপত্র কিনে সেটা হয়তো সাময়িক সুখ পাই, কিন্তু সেটা কতটা খারাপ হতে পারে, কতটা সেটা ভয়ঙ্কর হতে পারে আমাদের অর্গানগুলোর জন্য, সেটাই কিন্তু আজকে আমাদের আলোচনা থাকবে। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর এস ভাদুরী। সরাসরি তার কাছে চলে যাব। স্যার, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। নমস্কার স্যার, প্রথমেই বললাম আমরা কিন্তু এই যে আজকের যে আলোচনাটা রেখেছি এটা একবার কমন ব্যাপার, এটা একবার প্রাত্যহিক জীবনের আমাদের মনে একটা সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। তবুও আমরা সেটা নিয়েই চলছি এবং একটু বাইরে থেকে অনেক সময় কি হয়, প্রেসক্রিপশন ছাড়া বা ডক্টরের পরামর্শ ছাড়াই আমরা কিছু অ্যান্টাসিড হোক বা বিভিন্ন রোগ, পেটের ওষুধ হতে পারে, সেগুলো ইনটেক করছি এবং সেটা কতটা ভয়াবহ হতে পারে সেটা নিয়েই কিন্তু আজকে আপনি আমাদের জানাবেন, প্রপার অ্যাডভাইসটা আমরা পাবো আপনার কাছে। দেখুন, এই আমরা পেটের সমস্যা নিয়ে অনেক আলোচনা করেছি, কিন্তু বারে বারে এক একটা আলোচনা করতে হয় আমাদের এই জন্য যে আপনাদের যাতে এটা সচেতনতা বাড়ে, যাতে আপনারা বুঝতে পারেন, ফিল করতে পারেন যে ডাক্তারবাবুরা তো একই ধরনের কথা বারে বারে বলছে, তার মানে ব্যাপারটা কি, তাহলে আমাদেরকে কিন্তু একটু সচেতন হতে হবে, আমাদের শরীর নিয়ে ভাবতে হবে যাতে আমরা একটা সুস্থ জীবন লাভ করতে পারি, যাতে সারা জীবন ওষুধের ওপর নির্ভর করে বেঁচে থাকতে না হয়। তার জন্যই কিন্তু আমাদের সবসময় একটা চেষ্টা রয়েছে এনবিপির ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের তরফ থেকে, যে আপনাদেরকে ইনফরমেশন দেব বিভিন্ন রোগের এবং বারে বারে কিন্তু আপনাদেরকে সচেতন করার চেষ্টা করব যাতে আপনারা সেটা মনে রাখতে পারেন। আজকেও আবার কিন্তু আমরা পেটের সমস্যা নিয়ে আলোচনা করছি। আচ্ছা ডাক্তারবাবু, তার আগে কি আমরা একটু ফোনটা নিয়ে নেব? নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, বান্টিবাবু বলছি। আচ্ছা বলুন বান্টিবাবু, কি সমস্যা? মায়ের সমস্যা। মায়ের কি সমস্যা? সুগার, প্রেসার, কিডনি, দুটো ইনসুলিন নিচ্ছে। আচ্ছা, ডাক্তার দেখিয়েছেন? দেখাচ্ছি। আচ্ছা, ডাক্তারবাবু কি বললেন? ওষুধ খালি বললো।
ওষুধ চালিয়ে যেত। দেখুন, আপনি যদি আয়ুর্বেদ চিকিৎসা করাতে চান, আপনি তো আমাদের আগেও প্রোগ্রাম দেখেছেন বা আমাদের ফোনের সাথে কথা হয়েছে। দেখুন, আপনি যেই চিকিৎসাটা করছেন হয়তো সেটাই আপনি খুব একটা ভালো রেজাল্ট পাননি, যার জন্য আপনি বারে বারে আমাদেরকে কিন্তু জিনিসগুলো জানতে চান যে কি করা যায়। সেই একই কথা বলবো যে আপনার যে মায়ের সমস্যাগুলো সেগুলো আরও অনেক মানুষেরই কিন্তু হচ্ছে, এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু সেই ধরনের পেশেন্টরা আমাদের কাছে আসছে, এসে ট্রিটমেন্ট নিয়ে কিন্তু ভালো ফল পাচ্ছে। ঠিক আছে, আপনাকে বলবো এই যে সুগারের সমস্যা, একটা কিন্তু আরেকটার সাথে খুব রিলেটেড। এই যে যাদের সুগারের সব, হ্যাঁ ওটাই বলছি। দেখুন, প্রথমে আপনি শুনতে থাকুন, আমি বলছি। প্রথমে যেমনি কি হয়েছিল ব্যাপারটা, সাধারণত সবারই যা হয় যে কোনো একটা পরীক্ষা বা কোনো একটা সমস্যা নিয়ে ডাক্তারবাবুর কাছে যাওয়া হয়। ডাক্তারবাবুর কাছে যাওয়ার পর বিভিন্ন টেস্ট করতে দেয়, তার মধ্যে সুগারের টেস্টটাও দিচ্ছে এবং দেখা যাচ্ছে সেখান থেকে সুগার আছে প্রমাণ হয়ে গেল। এবার একটা কথা বলি, যদি আমাদের কাছেও এমন অনেক পেশেন্ট আসে, ধরুন তার সুগার আছে কি নেই আমরা জানি না, কিন্তু তাকে যখন প্রশ্ন করি যে আপনার কি সুগারের কোনো টেস্ট করেছেন, উত্তরটা এটা হয় যে আমার তো সুগার নেই। একজন ব্যক্তি যদি টেস্টই না করে তাহলে সে জানবে কিভাবে তার সুগার আছে? ঠিক আছে, তার মানে কখন ধরা পড়ছে অন্য কোনো রোগের জন্য যাচ্ছে বা কোনো একটা সিমটম দেখা দিল, তখন ডাক্তারবাবু, ধরুন পা কেটে গেছে, সেখানে ঘা হয়েছে, ঘা সারছে না, ডাক্তারবাবুর কাছে গেলেন, যাবার পর ডাক্তারবাবু দেখে টেখে ওষুধ কিছু দিলেন, সাথে বললেন টেস্ট করে আনবেন, হয়তো সেখানে সুগারের টেস্টটা দিয়ে দিল। এই যে সুগারের টেস্টটা দিয়ে দিল, দেখা গেল সেখানে কিন্তু সুগার বেশি আছে, তার জন্যই, তার মানে ঘাটা শুকোচ্ছে না, এটা ডাক্তারবাবু মেনে নিলেন। এই যে টেস্ট করাতে গেল অন্য রোগের, দেখাতে গেল অন্য রোগ, বেরিয়ে আসলো সুগার। তো এটা মাথায় রাখবেন, আমাদের কিন্তু মাঝে মাঝে বছরে অ্যাটলিস্ট একবার, যারা সুস্থ সম্পূর্ণভাবে তাদের বছরে একবার কয়েকটা টেস্ট করানো উচিত। যেমন ধরুন সুগারের HbA1c, যেটা আমরা গড় পর্তায় কেমন আছে, 3 মাসের গড় কেমন আছে আমার সুগারের মাত্রা রক্তের মধ্যে, সেটা আমরা বুঝতে পারি। এরপরে আমাদের কিন্তু একবার লিপিড প্রোফাইল টেস্টটা করতে হয়, যেখান থেকে বোঝা যায় আমার শরীরে ট্রাইগ্লিসারাইড, কোলেস্ট্রল, এই জাতীয় জিনিসগুলো কেমন আছে। তারপর একটা লিভার ফাংশন টেস্ট করতে হয়। লিভার ফাংশন টেস্ট করলে বোঝা যায় যে আমার SGOT, SGPT, অ্যালকালাইন ফসফেট, এগুলো সব বেড়ে আছে কিনা বা নর্মাল আছে কিনা, মানে আমার লিভারটা ঠিকমতো কাজ করছে কিনা। ঠিক আছে, এই কয়েকটা টেস্ট কিন্তু খুব দরকার। তার পাশাপাশি যখন বয়স আর একটু বাড়তে থাকে, খাওয়া দাওয়ার একটু যদি কারো অনিয়ম থাকে, একটু ইরেগুলার থাকে, মানে ডিসিপ্লিন লাইফ নেই, তাদের এটা দেখতে হবে যে তার এগুলোর পাশাপাশি একবার করে টেস্ট করে নেওয়া উচিত যে ইউরিয়া ক্রিয়েটিনিনটা কেমন আছে। এইগুলো যদি করে নেওয়া যায় তাহলে কিন্তু বোঝা যাবে, একটা সতর্ক হতে পারবেন বা আপনি সচেতন হতে পারবেন যে না, আমার কিন্তু কোনো সমস্যা আছে কি নেই আমি জেনে গেলাম, কনফার্ম। ঠিক আছে, নিশ্চিন্ত হতেন যে না, আমার এই সমস্যাগুলো নেই। আর যদি সেটা থাকে কোনো মতে, সেটার কিন্তু চিকিৎসা করিয়ে নেওয়া যায়। আমাদের কাছে কিন্তু প্রত্যেকটা রোগের চিকিৎসা পাওয়া যায়। সঠিক সময় আসতে হবে, সঠিকভাবে ট্রিটমেন্ট করাতে হবে, তাহলে কিন্তু আপনি ফল পাবেন। একদম ডাক্তারবাবু, আমরা আলোচনা অবশ্যই ফিরবো, তার আগে একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? আচ্ছা, বলুন কি সমস্যা? কোমর থেকে হাঁটু পর্যন্ত ব্যথা। আচ্ছা, ব্যথা, হ্যাঁ, শ্বাস নিলেও কষ্ট হয়। আচ্ছা, এটা আরেকটা সমস্যা, তাই তো? দেখুন, ওই যে কোমরের যে ব্যথাটা, সেখানে যদি হাড়ের মধ্যে চাপ খেয়ে থাকে, আপনি শুনতে থাকুন টিভিতে শুনুন, হ্যাঁ, এই ধরনের যে চাপ খেয়ে থাকে যদি কোমরের মধ্যে, স্পন্ডিলাইটিস হতে পারে, ওখানে ডিস্ক থাকে, মানে দুটো হাড়ের মাঝখানে একটা কুশনের মতো থাকে, সেটা যদি সরে যায় বা সেটা একটু ফুলে উঠলো, এরকম বিভিন্ন সমস্যা দেখা দেয়। তখন নার্ভের ওপরে চাপ পড়ে এবং সেই নার্ভটা যে জায়গায় গেছে, কোমর থেকে পায়ের দিকে যায়, যেই জায়গাটায় চাপ খাচ্ছে সেই জায়গার নার্ভটা যে জায়গায় গেছে সেখানেও কিন্তু ব্যথা দেখা দেবে। এর জন্য কিন্তু সাধারণভাবে আমরা শুনি যে অপারেশন করতে হয়ে যায়, কিন্তু আমাদের আয়ুর্বেদে কোনো অপারেশন করতে হয় না। এখানে ওষুধের পাশাপাশি কিন্তু পঞ্চকর্মা ট্রিটমেন্ট হয়, যার মাধ্যমে কিন্তু বিভিন্ন ক্রিটিক্যাল সমস্যাকেও ঠিক করা যায়। বেস্ট যেটা হবে, আপনার বাবাকে নিয়ে একবার আমাদের কাছে আসুন, হেল্পলাইন নাম্বারে জেনে নিন কোথায় আপনার বাড়ির কাছাকাছি আমাদের চেম্বার আছে, সেখানে এসে আপনি দেখাবেন, দেখালে কিন্তু এর ট্রিটমেন্ট করা যাবে।
একদম। ডাক্তারবাবু, যেটা নিয়ে আজকে আমাদের আলোচনা পেটের সমস্যা, আমরা প্রথমে একটু জানবো এই যে পেটের সমস্যা কি কি কারণে হতে পারে। অনিয়মিত যেটা হলো আমরা কি বলে খাদ্যাভ্যাস হতে পারে, আমাদের ইরেগুলার আমাদের খাওয়া দাওয়ার টাইমিং, এগুলো কিন্তু অনেকটা দায়ী হতে পারে। হ্যাঁ অবশ্যই। দেখুন, পেট আমাদের বলতে হয় সেকেন্ড ব্রেন, ঠিক আছে? পেটের মধ্যে কিন্তু মানে পেটের কিন্তু আমাদের যথেষ্ট বুদ্ধি আছে, এবং এই পেট কিন্তু বিভিন্ন রোগকে সৃষ্টি করে যদি আমাদের দেখা যায় যদি পেটের ফাংশন ঠিকমতো হচ্ছে না, যেটা আমরা আয়ুর্বেদায় বলি আম। যদি আমের কারণে অপক্ক আম তৈরি হয় পেটের মধ্যে, তাহলে সেখান থেকেই কিন্তু বিভিন্ন রোগের সৃষ্টি হয়। সেই রোগের এক একটা নাম আছে এক এক জায়গায়। লিভারে হলে লিভারের ডিজিজ হবে, হার্টে হলে হার্টের ডিজিজ হবে, জয়েন্টে হলে জয়েন্টের সমস্যা হবে, পেইন আর্থারাইটিস হবে, এরকম ব্লাডে গেলে ব্লাডের কোনো রোগ হবে। এরকম আলাদা আলাদা জায়গায় যখন যেভাবে যাবে তার রোগ সৃষ্টি হয়। তো এই পেটকে আমাদের কিন্তু সুস্থ রাখতে গেলে আমাদের কি করতে হবে? প্রথম কথা আমাদের নজর রাখতে হবে আমাদের খাওয়া দাওয়ার ধরনে। খাওয়া দাওয়া যদি ঠিক ধরনের না খাওয়া যায়, তাহলে কি হয়, আমাদের পেটের ভেতরে কিছু ভালো ব্যাকটেরিয়া থাকে যেগুলো আমাদের হজম করতে সাহায্য করে, সেই ব্যাকটেরিয়াগুলো নষ্ট হয়ে যায়। দেখবেন আমরা অনেক সময় বলে থাকি যে অনেক সময় বলে হোল্ডে থাকুন, অনেক সময় বলে থাকি একটু হোল্ডে থাকতে হবে, অনেক সময় বলে থাকি যে আমাদের ভাত খাবার পর দুপুরে উঠে দেখবেন ঘোল খেতে বলা হয়, দইয়ের ঘোল, অথবা বলা হয় যে টক দই খাবেন, ঠিক আছে? এই যে জিনিসগুলো, এগুলো কি হয়, আমাদের পেটের ভিতরে যে ভালো ব্যাকটেরিয়া সেগুলোকে আরো বেড়ে উঠতে সাহায্য করে, এবং যখন ভালো ব্যাকটেরিয়াগুলো বেড়ে ওঠে খারাপ ব্যাকটেরিয়াগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। এটা মাথায় রাখবেন। দ্বিতীয়ত আরেকটা ব্যাপার যে দেখবেন আমাদের অনেক সময় ফার্মেন্টেড ফুড মানে কি, ধরুন পান্তা ভাত, ধরুন ওই যে ধোসা তৈরি করা হয়, ইডলি তৈরি করা হয়, সেটা যেভাবে তৈরি করা হয়, এগুলো ফার্মেন্টেড ফুড। আচার খুব ভালো আমাদের জন্য, আমাদের যে কি বলবো, আমাদের হজমে খুব ভালো কাজ করে। হ্যাঁ, আচারের তেলটা ভালো নয়, তেলটা আপনাকে খেতে হবে না, কিন্তু আচার মানে যে জিনিস দিয়ে আচারটা হচ্ছে ওটাকে দিনের পর দিন রেখে রোদে দিয়ে যে আচারটা তৈরি হলো, সেটা কিন্তু আমাদের পেটের জন্য ভালো। তো এরকম ফার্মেন্টেড খাবার যখন খাবো দেখবেন আমাদের হজম প্রক্রিয়াটা ভালো থাকে, ঠিক আছে? এবং যখনই হজম ঠিক থাকবে তখনই আমাদের আর জিনিসগুলো ঠিক থাকবে। কেমন? ধরুন অ্যাসিডিটি হবে না, আপনার হজম ঠিক হচ্ছে যখন গ্যাস হবে না, আপনার পটি ক্লিয়ার হবে। পটি ক্লিয়ার হয়ে গেলে আপনার কিন্তু ওই যে কিছু একটু বেশি খেয়ে ফেললেই সাথে সাথে গ্যাস হয়ে গেল, এগুলো আর হবে না। তো এই জন্যই আমাদের মাথায় রাখতে হবে পেটকে সুস্থ রাখলে, পেটকে নিয়ম মতো চালালে কিন্তু দেখা যাবে যে আমাদের সমস্যাগুলো আসছে না। একদম। ডাক্তারবাবু, যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা অনেক সময় কি করি, আমরা প্রতিদিন লাইফে আমরা যে কোনো সমস্যা হয়, পেটের সমস্যা, বাইরে থেকে অ্যান্টাসিড জাতীয় খাবারগুলো আমরা ভীষণ ভক্ষণ করি, আমরা ইনটেক করি, এবং গ্যাস অম্বলের সমস্যা আমাদের চলতেই থাকে, এবং সেটা হয়তো সাময়িক আমরা সুখ পাই, কিন্তু সেটা কতটা ক্ষতি হতে পারে আমাদের অর্গানে বা আমাদের শরীরের অন্যান্য পার্টসগুলো, বা সমস্যা আসতে পারে কতটা? দেখুন, এটা তো খুবই খারাপ জিনিস। যে প্রথম কথা বলবো, আমাদের একটা দেখবেন হ্যাবিট আছে, ব্যথা হলো ব্যথার ওষুধ খেয়ে নিলাম, ব্যথার ওষুধের যাতে ক্ষতি না হয় তার জন্য আমরা সাধারণ মানুষও আজকাল সবসময় ডাক্তারের মতোই ব্যবহার করে, ডাক্তারিটা না পড়েও কিন্তু ডাক্তারের মতো কাজ করে। কি, ওষুধের দোকান থেকে ওষুধ খেয়ে নেয়। অনেক সময় ওষুধের দোকানের যারা কাজ করছে তারাও কিন্তু ডাক্তারের মতোই কাজ করে নেয়। এটা প্রচণ্ড খারাপ। সবারই একটা কিন্তু বিশেষত্ব আছে, যে ডাক্তারি পড়াশোনা করেছে তার কিন্তু সেই বিষয়ে জ্ঞান রয়েছে, সে জানে মেডিকেল সায়েন্সটা কি, কোন ওষুধটা কতটুক দিতে হবে, কোন ওষুধটা বেশি দিলে খারাপ করবে, সে ক্ষতি করবে। আর যে ধরুন ওষুধের দোকানে রয়েছে, সে যদি এডুকেটেড হয় তাহলে একজন কেমিস্ট হবে। কেমিস্ট কম্পোজিশনটা জানবে, কিন্তু কার শরীরে কোনটা ঠিক মতো কাজ করবে সেটা কিন্তু জানবে না। সেটা তো একেবারেই উচিত নয়, সেগুলো আমাদের ক্ষতি হয়। এবং দেখা যায় অনেক সময় যে এমনও কিছু ওষুধ দিয়ে দেয়, আপনি গিয়ে বললেন অ্যান্টাসিড দিতে, ঠিক আছে, এমন একটা ওষুধ দিয়ে দিল ওষুধের দোকানে যেটার হয়তো তার লাভ বেশি আছে, কিন্তু হয়তো মার্কেটে সেটা ব্যান হয়ে গেছে, বাতিল হয়ে গেছে, আপনি খেয়ে যাচ্ছেন, আপনি জানছেনও না যে ওটা বাতিল হয়েছে, কারণ সবাই তো সব কিছু নিয়ে চর্চা করে না, কিন্তু এটা হয়, ডাক্তারবাবুরা কিন্তু জানে। তাহলে তাদের কে না দেখি আপনি নিজে থেকে খেয়ে ফেললেন। আপনার
এটা কিন্তু খুব দোষ, খুব ক্ষতি, এবং তার জন্যই আমরা বলি যে এরকম ক্ষতিকারক জিনিস নিজে থেকে নেবেন না। আপনি যদি কমপ্লিটলি সুস্থ থাকতে চান, মানে রোগের সিমটমটা না সারিয়ে রোগটাকে সারাতে চান, তাহলে কিন্তু আপনার আয়ুর্বেদ ধরতে হবে। আয়ুর্বেদের মাধ্যমেই কিন্তু একটা রোগের গোড়া থেকে সারানো সম্ভব হয়, শুধু সিমটম সারানো নয়। আপনার ধরুন পেটে ব্যথা হচ্ছে, আপনি ব্যথার ওষুধ খেলেন, যাতে পেটের ব্যথাটার আপনি উপভোগ করলেন না, ফিল করলেন না, কিন্তু ব্যথাটার যে কারণে হচ্ছিল সেই ব্যথাটা কিন্তু আপনার হয়েই যাচ্ছে, সেই ব্যথার কারণটা কিন্তু রয়েই গেল। এইবার যখন আপনি গোড়া থেকে সারাবেন, যে কারণে ধরুন ব্যথাটা হচ্ছিল, ব্যথাটা দেখা গেল আপনার ভেতরে পেটের মধ্যে খুব বেশি আমাশয় তৈরি হয়েছে, তার জন্য পেটটা মোচড় মেচড় পেড়ে পেড়ে ব্যথা হচ্ছে, পটি হচ্ছে, এগুলো। তাহলে আমাশয়টা কমাতে হবে। আমাশয়টা কমানোর জন্য তার যে ট্রিটমেন্ট আছে আয়ুর্বেদে, সেটা করলেন, অটোমেটিক দেবেন পেটের ব্যথাটা এমনিই গায়েব হয়ে গেছে। হ্যাঁ, একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ সঙ্গে আছেন বন্ধু, বলুন কি সমস্যাটা বলুন, কোথা থেকে বলছেন, সমস্যাটা বলুন। বলুন না, কি বলতে চাইছেন বলুন। মিউট করে কথা বলুন, টিভির সাউন্ডটাকে একদম জিরো করে আপনি সাইড হয়ে মোবাইলটা নিয়ে কথা বলুন, ঠিক আছে? হ্যালো, না যাই হোক, আপনার কথা আমাদের কাছে পৌঁছাচ্ছে না, বা আপনিও হয়তো কোনোভাবে হয়তো সব আপনার কথা আপনি আমাদেরকে বলতে চাইছেন কিন্তু সেটা বলতে পাচ্ছেন না। যাই হোক, এগুলো আগে থেকে আপনারা একটা প্রিপারেশন নিয়ে বসবেন যে ডাক্তারবাবুদের সঙ্গে কথা বলার জন্য অবশ্যই। তখন আমাদের আজকের যে টপিকটা রয়েছে, আপনারা জানেন গ্যাস অম্বল অ্যাসিড ভীষণ, এটি একটা আমাদের কমন একটা সমস্যা, কিন্তু এই কমন সমস্যাটাই কিন্তু কতটা মারাত্মক হতে পারে সেটাই কিন্তু বারবার করে ডাক্তারবাবুরা অ্যালার্ট করে দিচ্ছেন। নমস্কার, কে আছেন সঙ্গে, বলুন। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি বলুন, টিভির সাউন্ডটা মিউট করে কথা বলুন। কে আছেন সঙ্গে? শুনতে পাচ্ছি, কি কথা বলতে হবে, কথা না বললে আপনি কিভাবে জানবেন, আপনার সমস্যার সমাধান কিভাবে পাবেন? যাই হোক, দেখুন একটা কথা বলছি, আমি একটা আপনার রিকোয়েস্ট করছি, যারা টিভিতে প্রোগ্রাম দেখছেন, প্রথম কথা, আমরা যেই ইনস্ট্রাকশনগুলো দিচ্ছি সেগুলো মনে রাখুন। যখনই ফোন করবেন, আগে টিভির সাউন্ডটা পুরো বন্ধ, ভলিউম পুরো কমিয়ে দেবেন, নাহলে এরকমভাবে কথা বোঝা যাবে না, টাইমটা নষ্ট হবে, আরও যারা কথা বলতে চাইছে তারা কথা বলতে পারবে না, এবং আপনার প্রশ্নটাও কিন্তু আমাদের কাছে পৌঁছবে না, ঠিক আছে? আর একটু ধৈর্য ধরে শুনবেন, যখন আমরা কথা বলা শেষ করব তারপরে আপনি ফোনটা করবেন, নাহলে আমরা যেটা বলতে চাইছি সেটা আটকে যাচ্ছে। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন, বলুন, কোথা থেকে বলছেন? রায়পুর থেকে বলছি। হ্যাঁ বলুন, কি সমস্যাটা বলুন। বলছি ডাক্তারবাবু, আমার না 3 দিন হবে বডিতে গাঁজা গাঁজা টাইপের হচ্ছে। আচ্ছা, তাতে কি দুর্গন্ধ রয়েছে? বন্ধুটা ঠিক বলতে নেই, কিন্তু গাঁজা গাঁজা হচ্ছে। আমি তো ওই ঠান্ডা করার জন্য ডাক্তার খেলাম, তারপরে তো 2 দিন হয়েছে। আচ্ছা, আপনি প্রথমে একটা কাজ করুন, সেটা হচ্ছে আপনি জলের পরিমাণটা বাড়াবেন, আর ঘুম থেকে উঠে ফার্স্ট হালকা গরম জল খাবেন, এটা হচ্ছে ফার্স্ট করবেন, ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয়ত আর একটা কাজ করবেন যে আপনি খাদ্য খাবারের মধ্যে এখন রিচ খাদ্য খাবারটা পুরো বন্ধ করুন, শাক খাবেন না, তার পাশাপাশি আবার মাছ মাংস ডিম এটাও এখন কিছুটা বন্ধ করুন, হলো? এবার তাহলে কি খাবেন? নর্মাল সবজি খাবেন, যেগুলো এই সিজনে পাওয়া যায়, ধরুন ঝিঙে, পটল, লাউ, এই ধরনের সবজিগুলো হালকাভাবে ঝোল করে রান্না করে খাবেন, এবং চট করে বেশি ওষুধ খেয়ে ফেলবেন না যে পটিটা আবার আটকে যায়, এটা মাথায় রাখবেন। যাতে পটিটা ধরুন যদি আপনার হতে দেবেন একটু, যতক্ষণ না শরীর দুর্বল হচ্ছে, পটি হতে থাকলে হতে দেবেন। দুর্বল হচ্ছে মানে বুঝবেন যে আপনার ডিহাইড্রেশন হচ্ছে, তখন কিন্তু ওটাকে আটকাতে হবে। জল বেশি করে খাবেন যাতে খারাপ জিনিসটা বেরিয়ে যায়, যদি ওটা না বেরোয় তাহলে ভেতরে রয়ে গেলে আপনার ওটা ওই যে গ্যাজা গ্যাজা, মানে ওটা পচে যাচ্ছে, পটিটা ভেতরে ফেনা ফেনা হচ্ছে, ওটা ভেতরে রয়ে গেলে গ্যাসের সৃষ্টি করবে, সাংঘাতিক ক্ষতি করবে। ওটা বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যেতে দিন। খাদ্য খাওয়াটার একটু পরিবর্তন করুন, রাতের
খাবারটা বেশি রাতে না খেয়ে মোটামুটি 8টার মধ্যে খাওয়া শেষ করুন। আর হালকা খাবার বললাম, সকালের খাবারটা মোটামুটি ঘুম থেকে ওঠার 1 ঘন্টার মধ্যে খাবেন, দুপুরে খাবারটা 1টার সময় খাবেন। আর এইভাবে মেনটেন করুন। পারলে দুপুরে যে ভাতটা খাচ্ছেন তা খাওয়ার পরে ঘোলের শরবত খাবেন। দইয়ের যে ঘোল হয়, টক মানে কি বলবো, টক দইয়ের, মিষ্টি দই না বা মিষ্টি মেশাবেন না। ওটা কি করবেন, 1 কাপ টক দই নেবেন, 3 কাপ জল দেবেন, মিক্সিতে ফাটিয়ে ওপর থেকে ফেনা যেটা ক্রিম ওটাকে সরিয়ে দিয়ে পাতলা যেটা থাকবে তলায় ওটা 1 গ্লাস খাবেন। এভাবে 2-3 দিন করুন। তাতেও যদি দেখছেন সুস্থ হচ্ছেন না, কমছে না, তাহলে একবার আমাদের কাছে দেখিয়ে নেবেন। একদম ধন্যবাদ। ডাক্তারবাবু, আমাদের যে আলোচনা চলছিল যেটা হলো এই যে দীর্ঘদিন ধরে যারা গ্যাস, অম্বল, অ্যাসিডে ভুগছেন এবং রোগটিকে পুষছেন তাদের কতটা ক্ষতি হতে পারে, কোন জায়গায় সেটা চলে যেতে পারে? দেখুন, বেশি দিন এই রোগটাকে পুষে থাকতে থাকতে 2-3টে জিনিস হতে পারে। এই যে একটা টাইমের পর এই যে দোকান থেকে ওষুধ কিনে খাচ্ছে যেগুলো, এগুলোর সাইড এফেক্ট আছে, সেখান থেকে দেখা যায় অনেক সময় কি হয়, লিভারও কিন্তু ক্ষতি হয়, অনেক সময় দেখা যায় কিডনিরও ক্ষতি হয়, অনেক সময় দেখা যায় যে এই ওষুধগুলো তখন কাজ করে না এবং ভেতরে ভেতরে এই অ্যাসিড যে জমতে থাকে, দেখা যায় অনেক সময় আমাদের যেটা বলছি আমাদের স্টমাক যেটা বলছি আর কি, সেখানেও কিন্তু আলসার সৃষ্টি করে। বা ধরুন আমাদের যে মানে খাদ্য নালীটার যে শেষ ভাগগুলো, মানে ডিওডেনাম বলা হচ্ছে, ঠিক আছে, লার্জ ইন্টেস্টাইন যেটা, সেখানেও কিন্তু আলসার হতে পারে। তো এরকম অনেক সমস্যা হতে পারে যেগুলো খুব খারাপ দিকে চলে যেতে পারে। তো এই নিজে থেকে ডাক্তারি করে ওষুধ খাবেন না। যদি পার্মানেন্ট কিওর হতে চান তাহলে আয়ুর্বেদে আসুন, এনবিপিতে আসুন, এখানে এসে দেখান। ডাক্তারবাবুরা আমাদের এখানে আপনাকে যে ট্রিটমেন্ট করবে তাতে কিন্তু আপনার যে রোগটা আছে সেটা কিন্তু গোড়া থেকে সারবে। একদম, অবশ্যই আমরা আলোচনা ফিরবো। তার আগে আমরা একটু জানিয়ে দিচ্ছি এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে গ্রুপ অফ ডক্টরসদের আপনারা কোথায় কখন পাচ্ছেন তার শিডিউলটা আমি একটু জানিয়ে দিচ্ছি। অর্থাৎ আগস্ট এবং সেপ্টেম্বর মাস জুড়ে তারা রয়েছেন। বনগাঁতে ডক্টর এন ভট্টাচার্য থাকছেন, রায়গঞ্জে ডক্টর এস ঘোষাল থাকছেন, ক্যানিংয়ে ডক্টর আর দে থাকছেন, মালদহে ডক্টর বি শর্মা থাকছেন, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টর থাকছেন, বর্ধমানে ডক্টর এন ভট্টাচার্য থাকছেন, বহরমপুরে ডক্টর এ হালদার থাকছেন, নিউ আলিপুরদুয়ারে ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন, দুর্গাপুরে ডক্টর এন ভট্টাচার্য থাকছেন, কোচবিহারে ডক্টর এস ঘোষাল থাকছেন এবং কৃষ্ণনগরে ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন 24 তারিখে 24/8, এবং বোলপুরে ডক্টর এস ভাদুরী থাকছেন, যিনি আমাদের আজকের গেস্ট ডক্টর 24/8-25-এ আপনারা পাচ্ছেন, এবং হেরিয়াতে ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন, সেটাও কিন্তু 26/8-25-এ থাকছেন, এবং মেচেদাতে ডক্টর এন ভট্টাচার্য থাকছেন 27/8-25-এ, এবং হলদিয়াতে থাকছেন ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন, খড়গপুরে ডক্টর এন ভট্টাচার্য থাকছেন, শিলিগুড়িতে ডক্টর এস ঘোষাল থাকছেন, জামশেদপুরে ডক্টর এন ভট্টাচার্য থাকছেন, গঙ্গারামপুরে ডক্টর এস ঘোষাল থাকছেন, বাঁকুড়াতে ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন, আরামবাগে ডক্টর এ হালদার থাকছেন, আসানসোলে ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন, আগরতলাতে ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন, সেটা কিন্তু 14/9-25-এ আগরতলাতে থাকছেন, অর্থাৎ সেপ্টেম্বর মাসে রয়েছেন ডক্টর বি শর্মা আগরতলাতে, এবং আসানসোলে ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন, সেটা কিন্তু 6/9-25-এ থাকছেন, এবং 1/9-25-এ আরামবাগে থাকছেন ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন, শিলচরে ডক্টর এন ভট্টাচার্য থাকছেন, সেটা কিন্তু 14/9-25-এ থাকছেন, এবং 14/9-25-এ গৌহাটিতে থাকছেন ডক্টর এস ঘোষাল থাকছেন, পুরুলিয়াতে ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন, সেটাও কিন্তু 14/9-25-এ সেপ্টেম্বর মাসে, অর্থাৎ 14/9-25-এ, এবং 14/9-25-এ কাকদ্বীপে থাকছেন ডক্টর এস ভাদুরী থাকছেন, যিনি আমাদের আজকের গেস্ট ডক্টর, এবং ডেবরুগড়ে 15/9-25-এ সেখানে কিন্তু ডক্টর এস ঘোষাল উপস্থিত থাকছেন, ঝাড়গ্রামে ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন, সেটা কিন্তু 15/9-25-এ, এবং 16/9-25-এ দিল্লিতে থাকছেন ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন। আপনাদের মোটামুটি আগস্ট এবং সেপ্টেম্বর মাস জুড়ে কিন্তু আমরা জানিয়ে দিলাম, এবং নেক্সট আবার লাইভ অনুষ্ঠানে অবশ্যই পরের আমরা ডেট এবং টাইমিং সবকিছু আমরা জানিয়ে দেবো, ডিটেলসটা কত তারিখ এগুলো সব বিশদভাবে জানিয়ে দিচ্ছি। এবং মধ্যমগ্রামে আপনারা জানেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের কিন্তু হেড অফিস কিন্তু মধ্যমগ্রামে অবস্থিত, এবং সেখানে কিন্তু সোমবারে ডক্টর বি শর্মা উপস্থিত থাকেন, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার ডিরেক্টর থাকেন, এবং শুক্রবারে কিন্তু ডক্টর এন ভট্টাচার্য উপস্থিত থাকেন, সিএমও।
এবং উত্তর কলকাতার মধ্যে হাতিবাগানে আপনারা চেম্বার পাচ্ছেন, দক্ষিণ কলকাতার মধ্যে ল্যান্সডাউনে চেম্বার পাচ্ছেন, এছাড়া হাওড়াতে শিবপুরে পাচ্ছেন চেম্বার, এবং বাল্টিগুড়ি বাজার দাসনগরেও কিন্তু চেম্বার পাচ্ছেন বন্ধুরা, এবং বেলুড়ে আপনারা চেম্বার পাচ্ছেন, খিদিরপুরেও চেম্বার পাচ্ছেন অবশ্যই, এবং আমতলায় প্রত্যেক বৃহস্পতিবার ডক্টর বি শর্মা কিন্তু উপস্থিত থাকেন, আমাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টর উপস্থিত থাকেন। ফোন নাম্বারটি জানিয়ে দিচ্ছি, আপনার টিভি স্ক্রিনে যে হলুদ রঙের যেটা হেল্পলাইন নাম্বার বলে লেখা রয়েছে এবং তার সঙ্গে দুটি নাম্বার লেখা আছে, 9830235527 একটি নাম্বার এবং আরেকটি নাম্বার 9830235537। এই দুটি নাম্বার হলো হেল্পিং নাম্বার, যার মাধ্যমে আপনারা কিন্তু ডিটেলস জানতে পারছেন ডাক্তারবাবুরা কোথায় কখন চেম্বারে পাচ্ছেন এবং আপনার বাড়ি থেকে আপনার চেম্বার কতটা কাছে না দূরে ডিটেলস জানার জন্য, বিশদভাবে জানার জন্য এই দুটি নাম্বার ভীষণভাবে আপনাকে হেল্প করবে। আর যদি কোথাও ট্রিটমেন্ট করে থাকেন তাহলে কিন্তু প্লিজ আপনার প্রেসক্রিপশন এবং রিপোর্টসগুলো সঙ্গে নিয়ে আসবেন, তাহলে কি হয় আরো সুন্দরভাবে সেটা প্রপার ডায়াগনোসিস এবং প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে একটা সুস্থ সবল সতেজ জীবন কিন্তু আপনি পাচ্ছেন আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে। আমরা আবার একটু আলোচনা ফিরবো ডাক্তারবাবু, যেটা হলো আমাদের আজকের যে আলোচনাটি গ্যাস অম্বল, বুক জ্বালা, বদ হজম, এবং অনেক সময় বোঝা আমরা বুঝতে পারি না অম্বল হচ্ছে, চোরা অম্বল যেটাকে বলে, অনেক সময় আমাদের হয়তো ব্যথা হচ্ছে, ব্যথা অনুভব করছে কিন্তু বুঝতেও পারি না যে কি হচ্ছে বা কি কি সিমটমস, সেই ক্ষেত্রে আপনার কি বলবেন আপনি? দেখুন, এই যে চোরা অম্বল হলে অনেক সময় যেটা হবে দেখবে গা গোলাবে, ঠিক আছে, আপনি বুঝতে পারছেন অ্যাসিড যখন নর্মাল হয় বা অ্যাসিড রিফ্লেক্স যেটা বলা হয়, যেটা অ্যাসিডটা উপর দিক দিয়ে চলে আসতে চায়, গলা অবধি চলে আসে, সেটা তো আপনি ফিল করতে পারছেন, বা ধরুন চেস্ট বার্ন হচ্ছে, বুক জ্বালা করছে, সেগুলো হচ্ছে অ্যাসিডের সিমটম আপনি দেখতে পাচ্ছেন। কিন্তু এই যে চোরা অম্বল যেটা হয় বলছেন, সেটা কিরকম হয়, ভেতরে অ্যাসিডটা থাকে, কি পেটটা মনে হবে যেন গরম হয়ে আছে, আর অনেক সময় দেখা যাবে ওটা বমি বমি পাচ্ছে, কিন্তু আপনি অ্যাসিড হয়েছে যে ওটা বাইরে থেকে বুঝতে পারছেন না, এই সিমটমগুলো থাকে। আর গ্যাসের যেটা হয়, গ্যাস তো জানেনই যে মানে যখন আমাদের গ্যাস হয় একটা ঊর্ধ্বগামী হয়, যেটা যেহেতু আমাদের পটিটা ক্লিয়ার হয় না, সেখানে ওটা ফার্মেন্টেড হতে হতে এটা ওপর দিকে ওঠে, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, বুকে কখনো, পিঠে কখনো, হাতের মনে হচ্ছে যেন অবশ হয়ে যাচ্ছে ব্যথার চোটে, এরকম অনেক কিছু হয়। এবং এই যে গ্যাস যদি কারো থাকে শরীরের মধ্যে, এই বায়ু দোষ যদি কারোর মধ্যে অতিরিক্ত মাত্রায় থাকে, তাহলে দেখা যাবে তার যদি শরীরের কোনো জয়েন্টে ব্যথা থাকে, মানে বাতের রোগ যদি থাকে, তাহলে সেটাও কিন্তু বেড়ে যাবে। আচ্ছা ডাক্তারবাবু, আরেকটি কথা যেটা হলো, আমরা অনেক সময় এই যে গ্যাস ফর্ম যখন করে বা গ্যাস বা অ্যাসিডিটি যায়, এই যখন অসুবিধা হয় তখন আমাদের তো একটা পেটের ব্যথা, এটা আমাদের হয় গ্যাসের, আমরা অনেক সময় আবার বুকের দিকে সেই ব্যথাটা চলে আসে, আমরা বুঝতে পারি না কখনো সেটা কতটা মানে হার্টের ব্যথা, এটার সঙ্গে কিভাবে আপনি ডিফারেন্সটা যদি একটু বোঝান। দেখুন, জেনারেলি যখন গ্যাসের ব্যথা হবে, ঠিক আছে, তখন তার যে ওষুধ খাওয়া হয়, কিছু ওষুধ আছে যেগুলো ইনস্ট্যান্ট আপনাকে রিলিফ দেবে, সাথে সাথে আপনি কিন্তু বুঝতে পারবেন, সেটা যে কোনো প্যাথিতেই থাকে, ঠিক আছে, আমাদের আয়ুর্বেদেও কিন্তু তেমন আছে ওষুধ যেগুলো আপনি খেলে বুঝে যাবেন। তার পাশাপাশি আপনার যদি গ্যাসের টেন্ডেন্সি থাকে, মানে মাঝে মাঝেই গ্যাস হচ্ছে, বা কিছু রিচ খেয়ে ফেললেন, পটি ক্লিয়ার হয়নি, গ্যাস হচ্ছে, পটি ক্লিয়ার হয়নি, ঘরোয়া খাবার খেয়েছেন তাও গ্যাস হচ্ছে, এগুলো যদি আপনার বারে বারে হতে থাকে, তাহলে আপনি জানেন এগুলো, ঠিক আছে, ওটা বুঝতে পারবেন। তবে যদি দেখছেন এইসব ওষুধ খাওয়ার পরেও আপনার ব্যথাটা কমছে না, চেস্ট পেনের কথা বলছেন তো, মানে বুকে ব্যথার কথা বলছেন, দেখছেন যে মোটামুটি আধ ঘন্টা হয়ে গেল তাও কিন্তু কমছে না এই ব্যথাটা, তাহলে কিন্তু সজাগ হতে হবে, সেটা কিন্তু গিয়ে ডাক্তার দেখাতে হবে, ইমার্জেন্সিতে গিয়েই সবচেয়ে আগে দেখাতে হবে, এগুলো মাথায় রাখতে হবে। একদম। আমরা আরেকটি জিজ্ঞাসা ভীষণভাবে ইম্পর্টেন্ট, এখন এই যে আমরা তামাক জাতীয় সেবন যেটাকে ধূমপান বলে এবং তার সঙ্গে অ্যালকোহলিক, এই যে মানে এই ব্যাপারটাতে এখন অনেকে এটা আসক্ত এবং সেটা কতটা ক্ষতিকর হতে পারে, সেটা যদি আপনি একটু দেখুন, এই তামাক জাতীয়, সেটা সিগারেট হোক, বা ধরুন কেউ খৈনি খাচ্ছে, বা কেউ ধরুন পান মশলার সাথে জর্দা খাচ্ছে, বা পানের সাথে জর্দা খাচ্ছে, যেরকম যে পদ্ধতিতেই খাক না কেন, এটা যখন আমাদের মুখে যাচ্ছে তখন কিন্তু সেটা আমাদের পেটেও চলে যাবে, ঠিক আছে। এটা স্মোক করলেও কিন্তু যে তামাকের যে ইয়েটা, বদগুণটা, সেটা কিন্তু আমাদের পেটে চলে যাচ্ছে, নিকোটিনটা কিন্তু আমাদের পেটে যাচ্ছে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু সেটাও কিন্তু আমাদের পেটের ক্ষতি করে। দেখবেন যারা এইসব খায় বেশি, তাদের খিদে পায় না,
তার মানে কি তাদের হজম শক্তিটা ঠিক নেই, তাদের হজম ঠিক হয় না বলেই পেটটা সবসময় ভার হয়ে থাকে, তার মানে গ্যাস হয়ে থাকে। তো এইটা কিন্তু খুব খারাপ, এবং দিনের পর দিন এটা হতে হতে যেমনি ধরুন মানে ক্যান্সার হওয়ার চান্সও থাকে, যেটা বলা হয় যে তামাক সেবনে ক্যান্সার হয়, একটা ওয়ার্নিং দেওয়াই থাকে যে কোনো তামাকের প্রোডাক্টের মধ্যে, এটা কিন্তু সত্যি। তাছাড়াও কিন্তু আরো অনেক সমস্যাই হতে পারে। একদম ডাক্তারবাবু, অবশ্যই আমরা আরো এই বিষয়ে জানবো, তার আগে একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? আমি বর্ধমান থেকে বলছি। বর্ধমান, বলুন কি সমস্যা? আমার গ্যাসের খুব সমস্যা। আমি সকাল ঘুম থেকে উঠে মুখ দিলে কোনো টেস্ট পাই না, মুখটা খেতে খেতে লাগে। আমি কি খাদ্য খাবার খাবো? আমি ডাক্তার অবশ্যই। আচ্ছা, কতদিন ধরে হয়েছে এটা? এটা 2 সপ্তাহ হচ্ছে, বেশি দিন হয়নি। 2 সপ্তাহ আগে হয়নি কোনোদিন? না না। আচ্ছা, আপনি কি ধরনের খাবার খাচ্ছেন সেটা আগে বলুন। আমি ঘরোয়া খাবারই খাই, বাইরে হাউস একটু বাইরে খাবার খাই, ঘরোয়া খাবারই খাই। আর ছানাটা খাই, ছানা একটু খাই, আর হচ্ছে পেঁয়াজ রসুন বেশি খাই না, হালকা খাবারই খাই। আচ্ছা, কটায় খাচ্ছেন দুপুরের খাবার? একটায় খান? হ্যাঁ। আচ্ছা, আর রাতের খাবার কটায় খাচ্ছেন? রাতে 10টায় খাচ্ছেন। আপনার ঘুম ঠিক মতো হয়? হ্যাঁ, হয় না। আর জল কতটা পরিমাণে খান? জল 2.5 লিটার। আচ্ছা, আর এই সমস্যাটা আগে কোনোদিনই হয়নি, তাই তো? আপনি কি খেয়াল করেছেন কোন ধরনের খাবারগুলো খেলে এটা হচ্ছে? মানে কথার কথা, ধরুন অনেকের আছে যে আটার খাবার খেলে সহ্য হবে না, ময়দার খাবার খেলে সহ্য হবে না, তেমন না, মানে পেঁয়াজ রসুন খান না, মানে অন্য কোনো খাবার কি খেয়াল করতে পারছেন? যে খেয়াল করতে পারছেন না। ঠিক আছে, আপনি শুনুন, আমি বলছি। দেখুন, প্রথম কথা হচ্ছে বিভিন্ন কারণ থাকে, অনেক কারণ আছে যে আপনার এই যে অ্যাসিডিটিটা হচ্ছে, হয়তো সাধারণ খাবার খাচ্ছেন তাও হতে পারে। অনেক সময় যখন আমাদের এই যে পেটের, আমাদের তো গল ব্লাডার আছে, সেখানে কোনো যদি সমস্যা হয় দেখা যায় সেখানেও কিন্তু অ্যাসিডিটির সমস্যা চলে আসে। ঠিক আছে, সেখানে পেটে ব্যথাও হয়। তো একেবারে কি কারণে হচ্ছে সেটা নির্ণয় করার জন্য কিন্তু আপনার ডাক্তারের কাছে আসতে হবে। আমাদের কাছে এলে আমাদের যদি মনে হয় তাহলে কোনো টেস্ট করাতে হলে টেস্টটা আমরা করিয়ে নেব। ঠিক আছে, সেটা ব্লাড টেস্ট হতে পারে বা কোনো ছবি নেওয়ার হতে পারে, যেটাই দরকার হোক সেই টেস্টটা আমরা করালে কনফার্ম হয়ে যাব যে আমরা যেটা ভাবছি তার সাথে যে পরীক্ষার রেজাল্টটা সেটা যখন ম্যাচ করে যায় তখন কনফার্ম হয়, যে ডায়াগনোসিস হয়ে যায় যে কি রোগটা হয়েছে। ঠিক আছে, সেইভাবে তার ট্রিটমেন্ট করতে হবে। তাহলে সেই ট্রিটমেন্টটা করলে অটোমেটিক দেখবেন আপনার আস্তে আস্তে গলা তেতো হয়ে যাওয়া, ঠিক আছে, বা কি বলবো, খিদে না পাওয়া, এইগুলো কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, সমস্যাটা মিটে যাবে। বা তার সঙ্গে রিলেটেড যেটা ডাক্তারবাবু বন্ধু বললেন যে অনিদ্রা, অনেক সময় ঘুমেরও এর ক্ষেত্রে কি ব্যাঘাত হতে পারে? দেখুন, পেটের সমস্যা থাকলে ঘুমের প্রবলেম হবে। ঠিক আছে, হ্যাঁ, কেউ ধরুন জোর করে করে ওষুধ খেয়ে পেটের সমস্যা বুঝতে পারছে না, তার জন্য আলাদা। কিন্তু পেটের সমস্যা থাকলে কিন্তু হজম যদি ঠিক মতো না হয়, পটি ক্লিয়ার না হয়, তাহলেও কিন্তু দেখা যায় যে ঘুমের কিন্তু ব্যাঘাত ঘটে, মাথা ব্যথা এগুলোও কিন্তু অনেক সময় পাওয়া যায় যদি পেট পরিষ্কার না হয়। পেট হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। পেট যদি আপনার ঠিক থাকে তাহলে আপনি রোগকে কিন্তু দূরে সরিয়ে রাখতে পারবেন। একদম। ডাক্তারবাবু, আমরা একটু খাদ্যটা জানবো, যে এই যে আমাদের হজম ক্ষমতা অনেক সময় সেই জায়গাটা অনেক সময় ল্যাক হয়, অর্থাৎ ঘাটতি দেখা যায়, হজম ক্ষমতাটা কমে যায়, কেন কমে যায় এবং কি জন্য সেটা দ্রুত যাতে সেটা ভালো হয়, হজম ক্ষমতাটা আমাদের বৃদ্ধি পায়, সেটা আপনি কি অ্যাডভাইস দেবেন? দেখুন, হজম ক্ষমতাটা কমে যায় তার অনেকগুলো কারণ আছে। প্রথম কথা হচ্ছে আজকাল যে বাইরের খাবারগুলো খাওয়া হচ্ছে সেটা একেবারেই স্বাস্থ্যকর নয়। ঠিক আছে, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, ঠিক আছে, এই ধরনের যে খাবারগুলো সেগুলো একেবারেই স্বাস্থ্যকর নয়। সেগুলো যা দিয়ে তৈরি হয় সেটা কিন্তু শরীরের জন্য ক্ষতিকারক। তারপরে আপনি রেস্টুরেন্টের থেকে বিভিন্ন খাবার কিনে খাচ্ছেন, প্যাকেট করা খাবার খাচ্ছেন, সেগুলোও কিন্তু আমাদের হজমের ব্যাঘাত ঘটায়, কারণ সেগুলো হেলদি নয়। তারপর আবার এটাও হচ্ছে আজকালকার দিনে আমরা বাড়িতে যে রান্নাগুলো করছি সেগুলোর মধ্যে এত বেশি সার দেওয়া থাকছে যে সেই সারগুলো যখন আমাদের পেটে যাচ্ছে মানে অ্যাক্সিডেন্টালি, তখন কিন্তু আমাদের ক্ষতি করছে। তাই এটা মাথায় রাখতে হবে, আপনি যখন ঘরে রান্না করে কিছু খাচ্ছেন সেটা যাতে পরিষ্কার করে ধোয়া হয়। পরিষ্কার করে ধোয়া বলতে যেগুলোর মধ্যে ধরুন
মানে ওপরের খোসা আছে সেগুলো তো আপনি খোসাগুলো ফেলে দিয়ে খেতে পারছেন, সেটা হয়ে গেল একটা পারপাস। কিন্তু যেগুলো খোসা না ছাড়িয়েই খেতে হয়, মানে খোসা ছাড়ানোর মতো কোনো ব্যবস্থা থাকে না যেসব খাবারের মধ্যে, সেটাকে কিন্তু আপনার ভালো করে ধুতে হবে। প্রথম হচ্ছে একটা খুব ভালো জায়গা মানে পদ্ধতি যে আপনি জলের মধ্যে ভিনিগার দিয়ে সেগুলোকে চুবিয়ে রাখুন কিছুক্ষণ, তারপরে তাহলে ওটা ওয়াশ হয়ে যায়, তারপরে আবার ভালো জল দিয়ে ধুয়ে নিন। অনেক সময় এটাও করা হয়, খাওয়ার সোডার মধ্যে সেই ফল হোক সবজি হোক সেগুলোকে চুবিয়ে রাখুন 10-15 মিনিট, তারপরে তুলে ভালো জল দিয়ে আবার ধুয়ে নিন। তো এইভাবে করে নিতে হবে। আর দেখতে হবে যে যত লোকাল জিনিস আপনি খেতে পারবেন তত কিন্তু সার তার মধ্যে বা প্রিজারভেটিভ কম থাকবে, ঠিক আছে? সার যতটুকু থাকবে কিন্তু প্রিজারভেটিভটা কম, মানে ওটা যাতে পচে না যায় তার জন্য কিছু যে স্প্রে করা হয় বিশেষ করে ফলের মধ্যে, সেগুলো কিন্তু তত কম হবে যদি লোকালে প্রোডাকশন হচ্ছে এমন কিছু খাদ্য খাবার খান আপনি, ঠিক আছে? ধরুন আমি যেটা বলবো কমলা লেবু, ধরুন দার্জিলিংয়ের কমলা লেবু। দার্জিলিংয়ের কমলা লেবু আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে, আমাদের এখানকার শহরে বা আমাদের আশেপাশে যেসব গ্রাম আছে শহর আছে সেখানে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। যেহেতু এটা দার্জিলিংয়ের কমলা লেবুটা তাড়াতাড়ি পৌঁছে যায়, এটা নষ্ট হওয়ার চান্সটা কম থাকে, তাই ওই ধরনের কিছু কেমিক্যাল ইউজ ওরা কম করবে যাতে এটা ঠিক রাখার জন্য। তার মানে ওটা আমার তাহলে ক্ষতি কম করছে। আবার এরকম কিছু আছে যেটা ধরুন বিদেশে পাওয়া যায়, সেই জিনিস চলে যখনই আসছে আমাদের ভারতে তখন তাকে অনেক কায়দা করে প্যাকিং করে তাকে অনেক কিছু প্রিজারভেটিভ দিয়ে পাঠাচ্ছে, তাই জন্য ওটা আমার মধ্যে প্রিজারভেটিভ বেশি দিতে হবে যাতে বেশি দিন ভালো থাকে। তো এই করতে গিয়ে সেই কোয়ালিটিটা কিন্তু খাবারের নষ্ট হয়ে যায়, ফল হোক সবজি হোক যেটারই হোক, এবং আলটিমেটলি সেটা শরীরের ক্ষতি করে। তো এগুলোকে এইভাবে যদি আমরা মেনটেন করি তাহলে আমরা কিন্তু অনেকটা পেটের সমস্যাটাকে দূরে রাখতে পারবো। একদম। ডাক্তারবাবু আরেকটি জিজ্ঞাসা যেটা হলো এই যে আমরা অনেক সময় আইবিএস, এটার একটু আপনি যদি একটু সিমটম কি বা এটার কি সলিউশন কি আমরা একটু যদি জানি। দেখুন আইবিএস হচ্ছে ইরিটেবল বাউল সিনড্রোম বলা হয়। এটা কি হয় যে ইরিটেবল মানে কি আপনাকে বিরক্তি করবে, অস্বস্তিতে ফেলবে। আপনি ধরুন জামা কাপড় পরে কোথাও রেডি হয়ে বেরোচ্ছেন, হঠাৎ মনে হবে যে না আমি আবার একটু পটিতে যাই, তো মনে হচ্ছে বেগ পাচ্ছে, একটু পেটটা মনে হচ্ছে ব্যথা করছে। এই যে এই অস্বস্তিটা এটা হচ্ছে ইরিটেবল, মানে ইরিটেশন তৈরি করে আপনার মধ্যে, ঠিক আছে? তো এইটা একটা গেল। আচ্ছা আবার কি হবে, আপনার ধরুন পটি করে এলেন, আবার মনে হবে না মনে হচ্ছে আরেকটু রয়ে গেল আবার যাই, এগুলো হতে পারে, ঠিক আছে? কখনো দেখা যেতে পারে যে আপনার স্টুলটা খুব হার্ড হচ্ছে, মানে কষে গেছে, আবার দেখা যাচ্ছে কখনো খুব পাতলা হচ্ছে, মানে আপনাকে স্বস্তি দেবে না, শান্তি দেবে না এই জিনিসটা হলে। তো এইটা হচ্ছে আইবিএস। এবং আইবিএস হলে খাওয়া দাওয়া খুব সতর্কভাবে খেতে হবে। আমাদের কাছে এলে আমরা কিন্তু আইবিএস এর ট্রিটমেন্ট করি, তার পাশাপাশি আপনাকে কমপ্লিট ডায়েট চার্ট দিয়ে দিই, কী খাবেন কী খাবেন না সেইভাবে ফলো করবেন, এবং ঔষধ যেটা আমাদের এখান থেকে ট্রিটমেন্ট দেওয়া হবে সেটা করতে হবে। দেখবেন আপনার কিন্তু ইমপ্রুভমেন্ট হবে। কিছু কিছু রোগ আছে, আমি এখানে একটু বলা দরকার আছে, বা কিছু কিছু পেশেন্ট আছে যার পার্টিকুলার একটা কোনো রোগের জন্য ট্রিটমেন্ট করতে এসছে, সেটাকে ঠিক করতে গেলে কিন্তু আমাদের ঔষধের পাশাপাশি আমাদের পঞ্চকর্মা থেরাপিরও ট্রিটমেন্ট নিতে হবে। সেই পঞ্চকর্মার ব্যবস্থা কিন্তু আমাদের এনবিপিতে রয়েছে, বিভিন্ন সেন্টারে হচ্ছে, আপনার বাড়ির কাছাকাছিও নিশ্চয়ই একটা কোনো না কোনো সেন্টার আপনি পেয়ে যাবেন। সেই ট্রিটমেন্টগুলো করলে কিন্তু আরও তাড়াতাড়ি রেজাল্ট পাওয়া যায়, আরও বেটার রেজাল্ট পাওয়া যায়। একদম। এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার আপনারা জানেন এখানে কিন্তু বিভিন্ন রোগের যেমন চিকিৎসা হয় তার সঙ্গে কিন্তু পঞ্চকর্ম থেরাপি, এবং তার সঙ্গে কিন্তু আরেকটি ডিভিশন বা ডিপার্টমেন্ট রয়েছে যেখানে কিন্তু বিউটি অর্থাৎ সৌন্দর্যকে কিভাবে ধরে রাখবেন, সৌন্দর্য কিভাবে বৃদ্ধি করবেন বা কিভাবে যত্ন করবেন স্কিনের, অর্থাৎ স্কিন এবং হেয়ারের সুন্দর একটা ট্রিটমেন্টের জায়গা রয়েছে। এবং সুন্দরভাবে মানুষ আসছেন এবং একদম কি বলবো সুন্দরভাবে তারা আবার বাড়ি ফিরছেন। এখন সৌন্দর্যটাও ভীষণ ইম্পর্টেন্ট। আমাদের কিভাবে আমাদের স্কিনের যত্ন নেবেন, স্কিনকে কিভাবে ভালো রাখবেন, সুস্থ রাখবেন, এবং চুলকে কিভাবে উজ্জ্বলতা, মানে চুলেরও যে একটা গ্লো থাকে, আমাদের স্কিনের যেমন গ্লো থাকে চুলেরও কিন্তু একটা উজ্জ্বলতা থাকে, সেটাকেও কিভাবে রাখবেন। এবং তার সঙ্গে ড্যান্ড্রাফ, খুশকি থেকে শুরু করে বিভিন্ন স্কাল্পের সমস্যাগুলো আসতেই পারে, সেটারও কিন্তু একটা সুন্দর ট্রিটমেন্ট এখানে হচ্ছে। এবং যাদের ধরুন চুল পড়ে যাচ্ছে, হেয়ার ফল হচ্ছে, বা হয়তো অনেক সময় দেখা যায় যে মেয়েদের ক্ষেত্রেও যেমন ছেলেদেরও টাক পড়ে যায়, তেমন মেয়েদের
সেগুলো কিন্তু হয়, কেন হয় সেগুলো কিন্তু ওখানে সুন্দরভাবে একটা প্রপার ট্রিটমেন্ট আপনি পাচ্ছেন, এবং সেটাও কিন্তু আপনাকে সেই চুলের চিকিৎসা মানে সব রকমের চিকিৎসা কিন্তু সেখানে পাচ্ছেন। অবশ্যই তার জন্য কিন্তু আপনাদের ফোন করতে হবে, ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে আসতে হবে। তখন দুটো দিকই কিন্তু আপনারা পাচ্ছেন, একই ছাদের তলায় সব কিছু কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। একদিকে পঞ্চকর্ম থেরাপি এবং বিভিন্ন রোগের যেমন চিকিৎসা হচ্ছে, সে ক্রনিক রোগ থেকে শুরু করে ছোট রোগ বড় রোগ, তার সঙ্গে কিন্তু আমাদের এবং বিউটি যে একটা ডিপার্টমেন্ট সেটাও কিন্তু রয়েছে, অ্যাস্থেটিক ডিপার্টমেন্ট লা এলিগেন্স বলে, যেখানে এই প্রোডাক্ট যেটা সেটাও আপনারা পাচ্ছেন। অবশ্যই সেটা কিন্তু আগে তো ডক্টরের পরামর্শ নিতে হবে, তারপরে তো সেই প্রোডাক্টগুলো আপনারা ইউজ করবেন এবং নিশ্চয়ই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন। সেটাই কিন্তু আমাদের মূল বলা এই অনুষ্ঠানের মাধ্যমে। আর আপনারা অধীর আগ্রহে বসে আছেন কোথায় কখন ডাক্তারবাবুদের পাচ্ছেন। আগস্ট এবং সেপ্টেম্বর মাস জুড়ে তারা রয়েছেন। একদম গ্রুপ অফ ডক্টরসদের আমি অবশ্যই তার শিডিউলটা আমি জানিয়ে দিচ্ছি। বনগাঁতে ডক্টর এন ভট্টাচার্য থাকছেন, রায়গঞ্জে থাকছেন ডক্টর এস ঘোষাল উপস্থিত থাকছেন, ক্যানিংয়ে ডক্টর আর্দে থাকছেন এবং মালদহে ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টর থাকছেন, এবং বর্ধমানে ডক্টর এন ভট্টাচার্য থাকছেন, এবং সেটা হলো 23-8-25-এ, এবং বহরমপুরে ডক্টর এ হালদার থাকছেন, সেটাও কিন্তু 23-8-25-এই পাচ্ছেন, এবং 24-8-25-এ কিন্তু নিউ আলিপুর দুয়ারে ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন, এবং দুর্গাপুরেও ডক্টর এন ভট্টাচার্য থাকছেন, সেটাও কিন্তু 24-8-25-এই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। কৃষ্ণনগরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, এবং বোলপুরে ডক্টর এস ভাদুরী থাকছেন 24-8-25-এ আমাদের যিনি আজকের গেস্ট ডক্টর, এবং 26-8-25-এ কিন্তু হেরিয়াতে পাচ্ছেন ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন, মেচেদাতে ডক্টর এন ভট্টাচার্য থাকছেন, এবং হলদিয়াতে ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন, খড়গপুরে ডক্টর এন ভট্টাচার্য থাকছেন, শিলিগুড়িতে ডক্টর এস ঘোষাল থাকছেন, জামশেদপুরে ডক্টর এন ভট্টাচার্য থাকছেন, গঙ্গারামপুরে ডক্টর এস ঘোষাল থাকছেন, বাঁকুড়াতে ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন, আরামবাগে ডক্টর এ হালদার থাকছেন, আসানসোলে ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন। সেটা কিন্তু 6-9-25-এ অর্থাৎ সেপ্টেম্বর মাসে রয়েছেন আমাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টর থাকছেন। আর 1-9-25-এ আরামবাগে থাকছেন ডক্টর এ হালদার থাকছেন। আগরতলাতে থাকছেন ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন, সেটা হলো 14-9-25-এ সেপ্টেম্বরের 14 তারিখে পাচ্ছেন। শিলচরে ডক্টর এন ভট্টাচার্য থাকছেন, গৌহাটিতে ডক্টর এস ঘোষাল থাকছেন, সেটা কিন্তু 14-9-25-এ, এবং 14-9-25-এ পুরুলিয়াতে থাকছেন ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন, এবং 14-9-25-এই কিন্তু আবার কাকদ্বীপে পাচ্ছেন ডক্টর এস ভাদুরী, যিনি আমাদের আজকের গেস্ট ডক্টর। এছাড়া কিন্তু আপনারা পাচ্ছেন 15-9-25-এ ডিব্রুগড়ে থাকছেন ডক্টর এস ঘোষাল থাকছেন, ঝাড়গ্রামে থাকছেন ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন, সেটাও কিন্তু 15-9-25-এ, এবং 16-9-25-এ দিল্লিতে থাকছেন ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন। আপনাদের আগস্ট এবং সেপ্টেম্বর মাস জুড়ে কিন্তু আমরা শিডিউলটা জানিয়ে দিলাম। এছাড়া তারপরে আবার অ্যানাউন্সমেন্ট আমরা নিশ্চয়ই করব তার পরবর্তী ডেটগুলো। আর আপনারা জানেন যে এনপিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস কিন্তু মধ্যমগ্রামে অবস্থিত। সেখানে সোম থেকে শনি আপনারা ডাক্তারবাবুদের পাচ্ছেন। সোমবারই কিন্তু আপনারা ডক্টর বি শর্মা উপস্থিত থাকেন, এবং শুক্রবারে ডক্টর এন ভট্টাচার্য উপস্থিত থাকেন। এছাড়াও কিন্তু আরও ডাক্তারবাবুরা থাকছেন, প্রতিদিনই থাকছেন। এবং আর উত্তর কলকাতার মধ্যে হাতিবাগানে যেমন চেম্বার রয়েছে, এবং দক্ষিণ কলকাতায় ল্যান্সডাউনে কিন্তু চেম্বার রয়েছে, বেলুড়ে চেম্বার রয়েছে, খিদিরপুরে চেম্বার আছে, এবং হাওড়া শিবপুরে যেমন চেম্বার রয়েছে তেমন বাল্টিগুড়ি বাজার দাসনগরেও চেম্বার আছে। এবং আমতলাতে প্রত্যেক বৃহস্পতিবার ডক্টর বি শর্মা উপস্থিত থাকেন। এবং আপনারা জানেন যে ডক্টর বি শর্মা এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টর থাকছেন। ফোন নাম্বারটি জানিয়ে দিচ্ছি, টিভি স্ক্রিনে আপনারা দুটি নাম্বার দেখতে পাচ্ছেন। হেল্পিং নাম্বার বলে লেখা রয়েছে 9830235527 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9830235537। এই দুটি নাম্বার হলো হেল্পিং নাম্বার, যার মাধ্যমে আপনারা ডিটেলসটা পাচ্ছেন। অর্থাৎ আপনার বাড়ি থেকে চেম্বার কতটা কাছে না দূরে, কোন ডাক্তারবাবুরা বসছেন, কখন বসছেন, কবে বসছেন, এবং কত তারিখে বসছেন, মানে সব কিছু জানার জন্য বিশদে এই দুটি নাম্বার ভীষণভাবে আপনাদের হেল্প করবে। আর যদি কোথাও ট্রিটমেন্ট করে থাকেন তার প্রেসক্রিপশন এবং রিপোর্টসগুলো সঙ্গে নিয়ে আসবেন, তাহলে কি হয় আরো সুন্দরভাবে সেটা প্রপার ডায়াগনোসিস এবং প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে আপনি একটি সুস্থ সবল সতেজ জীবন কিন্তু উপহার পাচ্ছেন আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে। সবকিছু আপনাদের আমরা জানিয়ে দিলাম যে কোনটা কখন, শিডিউলটা জানিয়ে দিলাম যে সুন্দরভাবে আপনারা ফোন করবেন। ফোন করে অবশ্যই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, তারপরে আপনাদের চেম্বারে আসতে হবে। যার যেখানে কাছাকাছি হবে আপনারা পৌঁছে যান সেখানে।
ডাক্তারবাবু আবার একটু আমরা আলোচনা ফিরবো, আমরা একটু খাদ্য সম্পর্কে শুনবো। এই যে খাদ্যাভ্যাস বা আমরা অনেক সময় বাইরের, আপনি যেটা বললেন বাইরের খাবার, অনেক সময় কি হয় কাটা ফল থাকে বা বিভিন্ন ড্রিঙ্কস মানে সাজানো থাকে বিভিন্ন নানান রঙের, আমরা সেটাও কিন্তু অনেক সময় খেয়ে ফেলি, হয়তো বুঝতে পারি না, হয়তো জল পিপাসা পাচ্ছে, বাইরের জল আমরা ইউজ করি বা খাই, সেটা কতটা ক্ষতিকর হতে পারে? দেখুন, আমাদের একটা হাইজিন মেনে চলা সবচেয়ে প্রথম দরকার। আমাদের যে বাইরে কাটা ফল এগুলোতে থেকে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের রোগ হতে পারে, কারণ মাছিবাহিত রোগ বলুন বা ধরুন পলিউশন, সেটাও কিন্তু আমাদের পেটে যাচ্ছে, সেটার থেকে কিন্তু আমরা অসুস্থ হতে পারি। এগুলো মাথায় রাখতে হবে। কাটা ফল তার জন্য একেবারেই খাওয়া উচিত না। আর বাইরে থেকে মানে কাটা ফল মানে কেটে রাখা ফল অনেকক্ষণ ধরে, সেগুলো খাওয়া উচিত না। এবং বাইরে যেগুলো ফল বিক্রি হচ্ছে রাস্তার ওপরে, সেগুলো কিন্তু খাওয়া উচিত না। কিন্তু মানুষ খায়, খিদের জন্য খায় বা অতটা মানে কি বলবো ব্যাপারগুলোটাকে মানে কি বদার করে না। ঠিক আছে, খেয়ে নে, কি হচ্ছে, আর 5 জন খাচ্ছে, আমি খেলে কি হবে, এই ব্যাপারটা থাকে। জল তো একটা মানে মারাত্মক বিষয়। জল যদি পরিষ্কার একদম হাইজিন মেনটে না খাওয়া যায়, তাহলে কিন্তু বিভিন্ন জলবাহিত রোগ কিন্তু আমাদের শরীরে আসতে পারে। ডিসেন্ট্রি তো স্বাভাবিক, এটা একটা স্বাভাবিক জিনিস হতেই পারে। এই যে বর্ষাকালে এটা খুব বেশি হওয়ার চান্সেস থাকে, তো এগুলো মাথায় রাখতে হবে। তাহলে আমাদের এইটার সাথে তাহলে আমাদের জলটা কি করতে হবে? জল কিন্তু বাইরে যখন আমরা যাব, উচিত আমাদের নিজেদের জল ক্যারি করা। ঠিক আছে, নিজেদের জল ক্যারি করলে সবচেয়ে ভালো। আর এই যেটা শরবতের কথা বলা হলো, আমরা দেখবেন অনেক কালারফুল শরবত দেখতে পাই রাস্তায় বিক্রি হচ্ছে বরফের সাথে মিক্স করে। ওটা কিন্তু ফুড গ্রেড কোয়ালিটি কালার হয় না, প্রথম কথা। ঠিক আছে, তো এটা প্রচণ্ড পেটে গিয়ে খুব ক্ষতি করছে। আরেকটা জিনিস, যেখানে ফলের রস আছে, দেখবেন ফলের রসগুলো কিন্তু ওটাও কিন্তু কালার দিয়ে আর্টিফিশিয়ালি তৈরি করা। কিছু কিছু ব্যাপার আছে, দেখবেন আমরা যখন কোনো রকম এটা বুঝবেন যে আর্টিফিশিয়ালি তৈরি করা, যেই কালারটা আর্টিফিশিয়ালি তৈরি করা হয় সেটা আমাদের বডি অ্যাবজর্ব করে ফেলে, এবং যে কালারটা আমাদের ন্যাচারাল হয় সেটা কিন্তু বডি অ্যাবজর্ব করে না, সেটা কালারটা বেরিয়ে যায়। কি দিয়ে আপনি বুঝবেন? কোনোদিন যদি আপনি বিটরুট যেটা আছে তার মানে রস খাচ্ছেন বা সবজি খাচ্ছেন, পরের দিন দেখবেন পটিটা কিন্তু আপনার লালচে হবে। ঠিক আছে, কিন্তু আপনি দোকান থেকে কিনে কোনো লাল রঙের শরবত খান, দেখবেন তাতে কিন্তু পটিটা আপনার কিন্তু লালচে হবে না। এইটাই তফাৎ, যে ন্যাচারাল জিনিস, ন্যাচারাল পিগমেন্ট ওটা শরীর থেকে বেরিয়ে যায়, কিন্তু যেটা আর্টিফিশিয়ালি হয় সেটা কিন্তু শরীরে রয়ে যায়। সেটাই কিন্তু খুব খারাপ এবং মারাত্মক ক্ষতিকারক। একদম। আমরা অবশ্যই আমরা একটু দেখে নেব এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে যারা এসেছেন তারা কতটা উপকৃত হয়েছেন, উপকৃত হয়ে তাদের বক্তব্যগুলো আপনাদের কাছে পৌঁছে দিচ্ছেন। নানান রোগ নিয়ে তারা এসছে, দূর দূর প্রান্ত থেকে, কাছে দূরের বন্ধুরা এসে বিভিন্ন ক্রনিক থেকে শুরু করে ছোট রোগ, বড় রোগ, বিভিন্ন রোগ নিয়ে এসে তারা কতটা উপকার পেয়ে তাদের বক্তব্যগুলো আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে, কতটা আনন্দিত, উচ্ছ্বসিত, আবেগপ্রবণ হয়ে। আসুন আমরা তারই এক ঝলক দেখে নিই, এবং নিশ্চয়ই আপনাদের সেইভাবেই করা, এগুলো আপনাদের সেইভাবে পরীক্ষিতভাবে এই আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি বিভিন্ন ক্লিপিংসের মাধ্যমে। ডাক্তারবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই দর্শক বন্ধুদের আমাদের সঙ্গে থাকার জন্য। আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন, আয়ুর্বেদ চিকিৎসার হাত ধরুন, এনপিপির হাত ধরুন, নিশ্চয়ই ভালো থাকবেন, সুস্থ সবল সতেজ জীবন। নমস্কার। আপনার নাম? রীতা ভট্টাচার্য। কোথায় বাড়ি আপনার? দমদম। কি রোগে ভুগছিলেন আপনি? ভুগছি অস্টিও আর্থ্রাইটিস, ডক্টর বললেন। অস্টিও আর্থ্রাইটিস কতদিন ধরে ভুগছেন? আমি এটা জানতে পারলাম মার্চের প্রথমে। এই রোগ নিয়ে অন্য জায়গায় কোনো ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথিক করিয়েছিলাম। তাতে কোনো রেসপন্স পেয়েছিলেন? না, সেরকম আমাকে হাঁটু চেঞ্জ করতে বলেছিল, হাঁটুটা রিপ্লেসমেন্ট করতে বলেছিল। তারপর আপনি ডক্টর বি শর্মার কাছে আসেন। বি শর্মার কাছে আপনি কতদিন ধরে এই ট্রিটমেন্টে আছেন? আমি 15 দিন। এখন আপনি পঞ্চকর্ম নিচ্ছেন। হ্যাঁ, পঞ্চকর্ম যেটা নিচ্ছেন, সেই পঞ্চকর্মটা আপনার কদিন হয়েছে? 9 দিন। আর আপনাকে নিতে বলেছে কদিন? 15 দিন। 15 দিনের ভেতর 9 দিন আপনার পঞ্চকর্ম হয়েছে। এখন আপনি কিরকম আছেন?
এখন আমি মোটামুটি ভালোই আছি। আগে আমাকে কিছুদিন, এই 15 দিনের মধ্যেই বা 15 দিন আগে, এক সপ্তাহ আগে থেকে মানে আমি ব্যালেন্সটা রাখতে পারতাম না, একটু লাঠিতে ভর করতে হয়েছিল। এখন আপনি লাঠি নিয়ে হাঁটছেন? না, এখন লাঠি নিয়ে হাঁটছি না। মানে আগের তুলনায় আপনি এখন অনেকটাই সুস্থ আছেন। অনেকটাই এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এখন আগের থেকে আপনি অনেকটাই সুস্থ, তাই তো? হ্যাঁ। আপনার নাম? ভাস্কর ঘোষ। কোথায় বাড়ি আপনার? খড়িবাড়ি। কি রোগে ভুগছেন আপনি? অস্টিওআর্থ্রাইটিস। এই অস্টিওআর্থ্রাইটিস রোগটাতে আপনি কতদিন ভুগছেন? কম বেশি 1 বছর। 1 বছরে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথিক চিকিৎসা করেছিলাম। তাতে আপনার সুস্থতা বোধ করেছিলেন আপনি? না, আরো ব্যথা যন্ত্রণা আতঙ্ক সৃষ্টি ছিল। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? 15 দিন। 15 দিন মেডিসিন খাচ্ছেন। হ্যাঁ। এই মেডিসিন খেয়ে আপনি কেমন আছেন? অনেকটা সুস্থ বোধ। 15 দিনের মেডিসিনে আপনি অনেকটা সুস্থ বোধ করছেন। কত শতাংশ সুস্থ আছেন? 100-র মধ্যে 70%। 70-75% আপনি ভালো আছেন। আগে হাঁটা চলা বা দাঁড়াতে পারতেন? না, দাঁড়ানোই ব্যালেন্স ছিল না। এখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি 15 দিনে দাঁড়াতেও পাচ্ছেন, হাঁটতেও পাচ্ছেন, হাঁটতেও পারছি। তাই তো? এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি কতটা খুশি এবং ভালো আছেন? আমি অনেকটা খুশি, খুবই ভালো আছি। খুব ভালো আছেন। আপনার নাম? জিয়া বিবি। কোথায় বাড়ি আপনার? বারাসাত। কি রোগে ভুগছিলেন আপনি? সাইটিকা বাতের জন্য। মানে রিউমাটার আর্থ্রাইটিস। হ্যাঁ। এই রিউমাটার আর্থ্রাইটিস রোগটাতে আপনি কতদিন ধরে ভুগছেন? 9 বছর। 9 বছর। 9 বছরে অন্য কোথাও ট্রিটমেন্ট করিয়েছিলেন এই রোগটা নিয়ে? অ্যালোপ্যাথি দেখিয়েছি অনেক। অ্যালোপ্যাথিক যে ট্রিটমেন্ট করলেন তাতে কোনো সুরাহা পেয়েছিলেন? না, মানে খাওয়া হয় যখন তখন মানে ব্যথা কমে যায়, আবার ফের মানে তারপরে আবার মানে যখন ওষুধ খাচ্ছেন ভালো থাকছেন, আবার ব্যথা বাড়ছে। হ্যাঁ। তা এই কষ্টটা আপনার কেমন ছিল? আপনার প্রচন্ড কষ্ট ছিল। বাড়ির কোনো কাজকর্ম করতে পারতেন? না, পারতেন না। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? এই 3 মাস। 3 মাস আপনি ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আছেন এবং ওষুধ খাচ্ছেন। হ্যাঁ। এই ওষুধ খাওয়াতে আজকে আপনার যে রিপোর্টটা এসছে সেই রিপোর্টটা হলো, আগে আপনি যখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এলেন তখন আপনার অ্যান্টিসিসিপি ছিল 500, এখন আপনার অ্যান্টিসিসিপি কত এসছে? 3.44। আর যখন আপনি এসছিলেন আরএ ফ্যাক্টর ছিল আপনার 87.86, এখন আপনার কত এসছে? 16.8। আর একটা রোগ ছিল আপনার সুগার। এই সুগারটা আপনার খালি পেটে ছিল 210 এবং ভরা পেটে ছিল 312। এখন আপনি নিজে রিপোর্টটা হাতে নিয়ে নিজে বলুন এখন আপনার সুগার কেমন আছে? খালি পেটে এখন 121, ভরা পেটে 181। 121 আর 181। তাহলে আগের থেকে আপনার এই রিপোর্টটা অনেকটাই নরমাল এসে গেছে। এখন আপনি কেমন আছেন? এখন আমি আগের চেয়ে অনেক ভালো আছি। আর এই রিপোর্টটা দেখার পর আপনি কতটা খুশি? অনেক খুশি আমি। নিজের হাতে রিপোর্ট রেখেছেন এবং কতটা খুশি নিজে বলুন। অনেকটাই, মানে এতটাই খুশি যে ভিতরে যে রোগটা ছিল সেটা কমে যাওয়া মানে কি একটা মানুষের মধ্যে কি আনন্দ আসে সেটা আপনারাও মানে জানলে বুঝতে পারবেন, যে যখন যে রোগ থেকে মুক্তি পাওয়া যায় তখন সেই রোগটার প্রতি মানে কেমন একটা খুশি আসে, যে দেহ থেকে বেরিয়ে যাচ্ছে মানে কি প্রচন্ড একটা খুশি। আর এখন বাড়ির কাজ করতে পারছেন? হ্যাঁ। এখন বাড়ির কাজ করতে কোনো কষ্ট না। এখন তাহলে আপনি বাড়ির কাজ কর্ম সবকিছু নিজে হাতে নিজে করতে পারছেন। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি কতটা খুশি এবং ভালো আছেন? অনেকটাই ভালো আছি। আর খুশিও আছেন, তাই তো? স্যার আপনার নাম কি? আমার নাম প্রবীর কুমার হালদার। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি এসছি দক্ষিণ 24 পরগনায় কৈপুকুর, বড় কৈপুকুর গ্রাম। আচ্ছা, আরো ভালো একটু বলি, দক্ষিণ লক্ষ্মীরামপুর স্টেশন, ওখান থেকে বড় কৈপুকুরের গ্রাম। আচ্ছা আচ্ছা, আপনি যখন এনবিপি তে এসেছিলেন কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমি এসেছিলাম মূলত সুগারের জন্য। সুগারের জন্য? আপনার সুগার কতদিন ধরে ছিল? সুগার আমার প্রায় 6 বছর মতো ছিল। 6 বছর ধরে আপনি সুগারের রোগে ভুগছিলেন। আপনি কি কোনো ওষুধ খাচ্ছিলেন তখন? হ্যাঁ, অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলাম। খাচ্ছিলেন, কিন্তু তাতে আপনি যখন আমাদের এখানে এসেছেন তখন আপনার কত ছিল সুগার? তখন আমার ছিল খালি পেটে 235 এবং ভরা পেটে 456। আচ্ছা, তখন আপনি অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলেন? অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলাম। আচ্ছা, এবার আপনি কোন মাসের রিপোর্ট বলছেন এটা?
এবার আমি বলছিলাম এটা নভেম্বরের রিপোর্ট। নভেম্বরের রিপোর্ট। আচ্ছা, তারপর আপনি আমাদের এখানে এসে আমাদের ওষুধ খাওয়া শুরু করলেন, অ্যালোপ্যাথি ওষুধটা বন্ধ করে দিলেন। আচ্ছা, আজকে এখন আপনার কত সুগার আছে? এখন আমার সুগার আছে খালি পেটে 120, ভরা পেটে 140। আচ্ছা, তার মানে এখন আপনি আমাদের ওষুধ খেয়ে অ্যালোপ্যাথি ওষুধ বন্ধ করে দিয়ে রিপোর্টে যেটা এলো 120 আর 140। আচ্ছা, এখন আপনি শারীরিকভাবে কেমন সুস্থতা ফিল করছেন? নিশ্চয়ই এখন শারীরিকভাবে আমি সম্পূর্ণ সুস্থতা ভোগ করছি। আচ্ছা, অনেক ধন্যবাদ। এবার আপনি একটু বলুন যে আপনার যে এই উপকারটা হয়েছে, দর্শক যারা আপনাকে দেখছে টিভিতে, তাদের জন্য কি সংবাদ দেবেন? আমি সব দর্শককে অনুরোধ করব অযথা এখানে সেখানে না ঘুরে আপনারা আমি যে প্রতিষ্ঠান এসেছি এই প্রতিষ্ঠান থেকে আপনার সুগারের ওষুধ খান। আমি যা বলছি এটা সত্য কথা বলছি। আচ্ছা, এবং আপনার কাছে তো তার রিপোর্টও রয়েছে? হ্যাঁ, রিপোর্টও রয়েছে। আচ্ছা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের ওপরে এতটা ভরসা করে এগিয়েছিলেন এবং আজকে সম্পূর্ণভাবে সুস্থ হয়েছে। ধন্যবাদ। ম্যাডাম, আপনার নাম কি? রশিদা বিবি। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি ডানকুনি মোল্লাবেল। আচ্ছা, আপনি এই এনবিপি তে এসেছিলেন, কি সমস্যা নিয়ে এসেছেন? সোরিয়াসিস। সোরিয়াসিস। আপনি সোরিয়াসিসে কত বছর ধরে ভুগছেন? 30 বছর। 30 বছর। আগে অনেক ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ। তাতে কিছু ফল পেয়েছেন? কমে যেত, 2-4 মাস পরে আবার বেরোতো। আচ্ছা, এনবিপি তে এসে চিকিৎসা করার পর আজকে কেমন আছেন? এখন আপাতত ভালো আছে। আর কোনো সমস্যা এখন নেই? সমস্যা নাই, একটু মাঝে মধ্যে একটু একটু চুলকায়। হ্যাঁ, এখন আর আপনার ট্রিটমেন্ট এখন চলছেন? হ্যাঁ। আচ্ছা, প্রায় আপনি ভালোর দিকে হয়ে গেছেন এখন, তাই তো? আচ্ছা, আপনি কি দর্শকরা যারা আপনার এই প্রোগ্রামটা দেখবে তাদেরকে কিছু বলতে চাইবেন? হ্যাঁ। হ্যাঁ, বলুন, কি বলতে চান? বলতে চাই মানে আমি অনেক দিন থেকে চিকিৎসা করছি, মানে কোনো দিকে কোনো উপকার পাইনি, কিন্তু এই যে 4 থেকে 5 মাস এখানে যে ট্রিটমেন্টটা করছি সেই এইখানকার ওষুধ খেয়ে আমি এখন একটু ভালোই আছি। মানে আপাতত আমার এখন কোনো সমস্যা নাই। আমার মতো এইরকম যেরকম আরও কোনো যদি পেশেন্ট থাকেন তারা আপাতত এখানে এসে দেখা করবেন, ডাক্তারের সঙ্গে কথা বলবেন। এখানে চিকিৎসা করলে আমি মানে যে উপকৃত হয়েছি আপনারাও হয়তো সেই উপকৃতটা পাবেন, এই আশা করছি। ঠিক আছে, ধন্যবাদ ম্যাডাম আপনাকে আমাদের দর্শকদের এই মেসেজটা দেওয়ার জন্য। ভালো থাকুন। ম্যাডাম, আপনার নাম কি? শ্যামলী হালদার। আপনি কোথা থেকে এসেছেন? ডায়মন্ড হারবার থেকে। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এনবিপি তে এসেছিলেন? আমার পায়ের ব্যথা নিয়ে আমি এনবিপি তে এসেছিলাম। হাঁটুর ব্যথা নিয়ে? হাঁটুর ব্যথা। ডাক্তারবাবু দেখে কি বলেছিলেন? ডাক্তারবাবু দেখে বলেছিলেন যে কতদিন সারবে বা কত ইয়ে হবে। আচ্ছা, আপনার অস্টিও আর্থারাইটিস হয়েছে? হ্যাঁ, বলেছিলেন। আচ্ছা, আপনি আমাদের এখানে আসার আগে অন্য চিকিৎসা করেছিলেন? অনেক চিকিৎসা করেছি, কিন্তু কোনো কাজ হয়নি। কোনো কাজ হয়নি? একই রকম। আচ্ছা, আমাদের এখানে কোন মাসে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন? আমি নভেম্বরের 7 তারিখে এসেছিলাম। নভেম্বরের 7 তারিখে। আজকে ধরুন জানুয়ারি 16 তারিখ। আপনি এর মধ্যে আপনি কেমন আছেন? এখন কেমন আছেন? খুবই ভালো আছি। আমার পায়ের ব্যথা ইজি হয়ে গেছে, আমার কোনো সমস্যা নেই, হাঁটতে চলতে আর কষ্ট হয় না। এমনকি আমার রিলেটিভদেরও বলেছি, তারা ভেলোর যাবে বলেছিল, যে আগে ডাক্তারবাবুকে দেখাও, তারপরে তোমরা অন্য জায়গায় দেখাবে। হ্যাঁ, এবং তারাও এখন সম্ভবত এসেছে। মানে আপনার এতটা এখানে আত্মবিশ্বাস জন্মেছে যে আপনার নিজের রিলেটিভদেরও এখানে পাঠাচ্ছেন। আচ্ছা, এখন আপনি তাহলে স্যাটিসফাইড? এবং এখন স্যাটিসফাইড। আচ্ছা, আপনি দর্শকরা যারা আমাদের এই প্রোগ্রাম দেখছেন তাদের জন্য কি বলতে চাইবেন? তাদের বলতে চাই তারাও এই এখানে দেখাক এবং রোগ থেকে মুক্ত হোক। আচ্ছা, তাদেরকেও আপনি চাইছেন যাতে এনবিপি তে এসে ডাক্তারবাবুকে দেখান এবং তাদের যা কোনো সমস্যা হোক সেটা নিয়ে আসলে তারা ভালো ফল পাবে, আপনার এই বিশ্বাস আছে? আমার এটা বিশ্বাস। আচ্ছা, আমার নিজের থেকে আমার এটা বিশ্বাস যে আমার হয়েছে যখন, তখন তাদেরও ভালো হয়ে যাবে, আমার এটা নিজের আত্মবিশ্বাস। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, এবং আপনি আরো ভালো থাকুন, আমরা এটাই আশা করব। এবং দর্শকদের যেটা বললেন, দর্শকদের জন্য এটা একটা সুখবর যে আমাদের এখানে এলে অনেক দূরে গিয়ে চিকিৎসা না করিয়েও আমাদের এনবিপি তে এসে চিকিৎসা করলে মানুষ সুস্থ হতে পারে। ধন্যবাদ। ম্যাডাম, আপনার নাম কি? আমার নাম রত্না সেন। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি মতিলাল নেহেরু রোডে থাকি, কলকাতা 29। আচ্ছা, আপনি এনবিপি তে এসেছেন যখন চিকিৎসা করতে, আপনি কি সমস্যা নিয়ে এসেছেন? আমার ছোটবেলা থেকেই আইবিএস আছে, আর তার জন্য আমি প্রচণ্ড কষ্ট পেয়েছি সারা জীবন। আর ডাক্তার দেখিয়েছি প্রচুর, অনেক 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 ডাক্তার দেখিয়েছি,
আমি নিজেও সেন্ট্রালের হেলথ ডিপার্টমেন্টেই কাজ করতাম, তাই সেই সুবাদে আমি অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক মেডিসিন খেয়েছি, কিন্তু এটা আমার কমপ্লিটলি কিওর কোনোদিনই হয়নি। কিন্তু আমি এখানে 2 মাস 2.5 মাস বোধহয় হলো ডক্টর শর্মাকে দেখাচ্ছি। ওনার মেডিসিনে আমি নিজেই বলছি 60% 70% আমি ভালো আছি। একটু আমার অসুবিধা যেটুকু আছে তার জন্য আজকে আমি এসেছিলাম, ডক্টর সাহেব আমাকে আরেকটা মেডিসিন ইনক্লুড করে দিয়েছেন। কিন্তু আমি এনার চিকিৎসায় খুবই আশাবাদী। আমি এতদিনে বোধহয় সঠিক পথেই চলছি, সঠিক ডক্টরের সন্ধান পেয়েছি। আচ্ছা, আপনার তরফ থেকে আমাদের যে ভিউয়ার্স আছে যারা প্রোগ্রামগুলো দেখেন আমাদের, তাদের জন্য কোনো মেসেজ দিতে চাইবেন? মেসেজ দেব, আমার এই অসুখটার কথা ভেবেই বলছি যে আমার এই অসুখটা তো খুব পুরনো অসুখ। অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, আমি বহু ওষুধ খেয়েছি। তারপরে যখন আমি নো হোপ হয়ে গেছি এবং এখানে এসে আমি বাঁচবার চেষ্টা করছি বলতে পারেন, তাই আপনাদেরও বলছি, আপনাদের যদি কোনো সমস্যা থাকে আপনারা এখানে এসে নিশ্চয়ই যোগাযোগ করতে পারেন, আর আশা করি আপনারাও আমার মতন উপকৃত হবেন। ধন্যবাদ ম্যাডাম আমাদেরকে আপনার এই কথাগুলো জানানোর জন্য।